স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। রাত পোহালেই মহান বিজয় দিবস। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সূর্যাস্তের পর বৈদ্যুতিক বাতির আলোকছটায় ভিন্ন আবহ তৈরি হয়েছে স্মৃতিসৌধে। পুরো এলাকায় রঙিন বাতির সমাহার। মূল ফটক থেকে বেদি, বিভিন্ন স্থাপনা ও গাছগাছালিতে শোভিত হচ্ছে লাল সবুজ সহ হরেক রঙের আলোয়। আলপনায় উঠে এসেছে বিজয়ের আনন্দচিত্র। বর্ণিল আলোকসজ্জা দেখতে অনেকেই যাচ্ছেন স্মৃতিসৌধ এলাকায়। ৫৪তম বিজয় দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি, উপদেষ্টা সহ বিদেশি কূটনীতিক ও গুরুত্বপূর্ণ ব্যক্তিরা স্মৃতিসৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর সবার শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্মৃতিসৌধ সহ আশেপাশের এলাকায় বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। বিজয় দিবস উপলক্ষে যে আলোকসজ্জা হচ্ছে, এটা সত্যি আমাদের বাঙালি জাতির একটা ঐতিহ্য বহন করতেছে। আমরা রাতের সৌন্দর্যটা দেখতে আসছি, জানি কতটুকু সৌন্দর্য হয়েছে বা সাজাইছে কিরকম, সেই অনুপাতে আসছি আর কি দেখতে। যেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে, তো এর জন্য আমরা এখানে বন্ধু বান্ধব নিয়ে এটা উপভোগ করতে আসছি। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, কেমন দেখছেন জাতীয় স্মৃতিসৌধের আলোকসজ্জা আর নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন, জানাবেন বিস্তারিত। তরুণী, রাত পোহালেই বিজয়ের আনন্দ উদযাপনে সারা জাতির ঢল নামবে সাভারে জাতীয় স্মৃতিসৌধে। সেই লক্ষ্যে কিন্তু স্মৃতিসৌধকে সংস্কার কাজ সহ সৌন্দর্য বর্ধনের সব ধরনের প্রস্তুতি কিন্তু স্মৃতিসৌধ কর্তৃপক্ষ গ্রহণ করেছে। পাশাপাশি নিরাপত্তার বিষয়টি দেখছে ঢাকা জেলা পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। এবং আমরা যদি বলি যে এই মুহূর্তে রাতের চিত্রটা যদি একটু দেখাই, লাল নীল হলুদ সবুজ বর্ণিল আলোতে কিন্তু স্মৃতিসৌধটি সেজে উঠেছে নতুন রূপে। এই স্মৃতিসৌধের এই আলোকসজ্জাটি দেখতে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সন্ধ্যার পর থেকে আশেপাশের জনসাধারণের ভিড় জমেছে স্মৃতিসৌধের সামনের এই সড়কটিতে। যদিও স্মৃতিসৌধের ভেতরে প্রবেশের নিষেধাজ্ঞা চলছে গত ৮ তারিখ থেকে, এবং আগামীকাল প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা সহ অন্যান্য যারা কূটনীতিকবৃন্দ রয়েছেন এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রয়েছেন তাদের শ্রদ্ধা নিবেদনের পর থেকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত থাকবে জাতীয় স্মৃতিসৌধ। সেখানে সর্বস্তরের জনগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং বিভিন্ন ধরনের দর্শনার্থীরাও কিন্তু এসে উপস্থিত হবেন এই স্মৃতিসৌধে। প্রতি বছরই কিন্তু স্মৃতিসৌধের এই বিজয় দিবসকে ঘিরে বিভিন্ন ধরনের আয়োজন থাকে। এবছর কিন্তু আমরা দেখতে পেয়েছি কিছুটা ভিন্ন চিত্র। আলোকসজ্জা, রং তুলির কাজে স্মৃতিসৌধকে সৌন্দর্যমণ্ডিত করলেও বাহিরের চিত্রটা কিন্তু কিছুটা ভিন্ন। বরাবরের মতো যেই নিরাপত্তা ব্যবস্থা সেটিও রয়েছে, তবে এবছর সড়কে আমরা এখন পর্যন্ত যান চলাচল দেখতে পেয়েছি, যেটি গত বছর কিন্তু আসলে অনেকটাই নিয়ন্ত্রিত ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে যে মধ্যরাত থেকেই কিন্তু এই যান চলাচলে তারা বিশেষ ব্যবস্থাপনা নিয়ে আসবেন এবং আশেপাশের এলাকাগুলি অনেকটাই জনগণ মুক্ত করা হবে। তো সার্বিক যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, এই স্মৃতিসৌধকে ঘিরে প্রায় ৩,০০০-এরও অধিক সদস্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন স্মৃতিসৌধ সহ আশেপাশে এলাকার নিরাপত্তার স্বার্থে। বিভিন্ন ধরনের ওয়াচ টাওয়ার সহ গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে। তো এই ছিল স্মৃতিসৌধ থেকে রাতের চিত্র। তরুণী। শফি মাহমুদ, ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য। এদিকে বিজয় দিবস ঘিরে রাজধানী সহ সারা দেশে কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে একথা জানান তিনি। তবলিগ যে জামাত এই ব্যাপারে আলোচনা হয়েছে, নর্মাল আইন শৃঙ্খলা ব্যবস্থা ব্যাপারে আমাদের আলোচনা করা হয়েছে এবং অন্যান্য কিছু যে ট্রাফিক সমস্যা এইগুলি ব্যাপারেও আমাদের আজকে আলোচনা হয়েছে। যে কোনো পরিস্থিতিতে আইন শৃঙ্খলা আরও উন্নতি করতে হবে এবং এই যে 16ই ডিসেম্বর সবাই যেন ভালোভাবে উদযাপন করতে পারে এই ব্যবস্থা আমাদের করতে হবে। অন্তর্বর্তী সরকার কি করতে চাইছে, রাষ্ট্র সংস্কারে তাদের কতদিন প্রয়োজন তা জানার অধিকার আছে জনগণের, এমন মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সরকারের কর্মপরিকল্পনার রোডম্যাপ জনগণের সামনে আসা উচিত, কিন্তু রোডম্যাপের কথা শুনলেই কোনো কোনো উপদেষ্টার মুখ শুকিয়ে যায় বলেও মন্তব্য করেন তারেক রহমান। রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিজয় দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা।
এতে অংশ নিয়ে দলের শীর্ষ নেতারা বলেন, দেশে যতদিন না ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে ততদিন রাজপথ ছাড়বে না বিএনপি। রাজনীতি যদি না থাকে দেশ থাকবে না। রাজনীতি ছিল দেখেই 47 হয়েছে, 62 হয়েছে, 69 হয়েছে, 71 হয়েছে, 90 হয়েছে, 24 হয়েছে। এই স্বাধীনতাকে কি আমরা কোনো একটি রাষ্ট্রের করদ রাজ্যে পরিণত হওয়ার জন্য অর্জন করব? এই স্বাধীনতা কি আবারও আওয়ামী বাকশালীদের রাজনীতি করার ক্ষেত্র হিসেবে পরিণত করব? এ সময় বিএনপি মহাসচিব বলেন, 31 দফার পর আর কোনো সংস্কার বাকি থাকে না। বিএনপিকে সংস্কারের শিক্ষা দিতে না আসার পরামর্শও দেন তিনি। পদগুণে বুদ্ধিমান আর পতাকা গুণে শক্তিবান তারা যখন আমাদেরকে আপনার এই সংস্কার বিষয়ে শিক্ষা দিতে আসে, আমরা 31 দফা কর্মসূচি আমরা জাতির সামনে তুলে ধরেছি। সেটা সম্পূর্ণ হবে সংস্কার। এই 31 দফার পরে আর কোনো সংস্কার বাকি থাকে না। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের রোডম্যাপ জনগণের সামনে আনতে হবে। রাষ্ট্র মেরামতের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের আর কত মাস কিংবা কত সময়ের প্রয়োজন সেটি জানার অধিকার জনগণের রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের আগামী দিনের কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণার কথা শুনলেই যদি উপদেষ্টাদের চেহারায় অস্বস্তির ছাপ ফুটে ওঠে, সেটি হবে অবশ্যই গণ আকাঙ্ক্ষা বিরোধী। তারেক রহমান আরও বলেন, সব অস্পষ্টতা কাটিয়ে দ্রুত নির্বাচনী রোডম্যাপে এগিয়ে যাবে বাংলাদেশ। সকল অস্পষ্টতা কাটিয়ে অচিরেই নির্বাচনী রোডম্যাপে যাত্রা শুরু করবে আমাদের প্রিয় বাংলাদেশ। সেই যাত্রায় আপনাদের বিশ্বস্ত সঙ্গী হচ্ছে দেশের গণতান্ত্রিকামী স্বাধীনতা প্রিয় জনগণ। অন্তর্বর্তী সরকার নিজেদের সফল দেখতে চায় কিনা তা তাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তারেক রহমান। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার, এ কথা জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এদিকে আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত এবং বাধ্যতামূলক অবসরে যাওয়া কর্মকর্তারা পদোন্নতি, সম্মান এবং বেতন স্কেলের সুবিধার দাবিতে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন। রবিবার সকাল থেকেই সচিবালয়ে জনপ্রশাসন সচিবের কক্ষের সামনে অবস্থান নেন আওয়ামী লীগ সরকারের আমলে পদোন্নতি বঞ্চিত, চাকরিচ্যুত ও বাধ্যতামূলক অবসরে যাওয়া যুগ্ম সচিব, উপসচিব সহ শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। বঞ্চিত হওয়া পদোন্নতির সম্মান ও বেতন স্কেলের সুযোগ সুবিধা চান তারা। আমরা যেখান থেকে আমরা সুপারসিডেড হয়েছি, আমাদের ওই জায়গা থেকে ওই জায়গায় আমাদেরকে পদোন্নতি দিয়ে একটা আদেশ জারি করার জন্য আমাদের সমাজে যেন আমাদের সম্মানটুকু বজায় থাকে, এটুকুই। কতিপয় কর্মকর্তার কারণে এই বিষয়টি এখানে নিষ্পত্তি শুরু হচ্ছে না। দাবি মানা না হলে তারা জোরদার আন্দোলনের হুঁশিয়ারি দেন। আর আন্দোলনকারী কর্মকর্তাদের দাবির বিষয়টি বিবেচনার আশ্বাস দেন জনপ্রশাসন সচিব। উনি লাস্ট কোন সিলিংয়ে গেলেন, ওই দিন থেকে ওই তারিখ থেকে তার পেনশন বেনিফিট হবে, মূল বেনিফিটটা তার পেনশন হবে হোল লাইফ। পদোন্নতি ঠিক না, এটা হলো আমি বলি সামাজিক মান মর্যাদা এবং আর্থিক সুবিধা। ওনার একটা পদপদবি দিয়ে একটা জিও হবে, এই জিওর ভিত্তিতে ফাইন্যান্সিয়াল জিওতে তারা এই টাকাগুলো পাবে। এদিকে নতুন স্কেলের সুপারিশ না করলেও মূল্যস্ফীতির বিবেচনায় নিয়ে বার্ষিক ইনক্রিমেন্টের প্রস্তাব ছিল বেতন কমিশনের। এর পরিপ্রেক্ষিতে পেনশনভোগী ও অবসরোত্তরে ছুটিতে থাকা কর্মকর্তা কর্মচারীদের এবার মহার্ঘ ভাতার ঘোষণা দিয়েছে সরকার। এই মহার্ঘ ভাতাটা হয়তো এমন হইতে পারে যে স্টাফদের হাতে একটু বেশি থাকতে পারে, তার চেয়ে একটু এটা একটা বিষয় থাকতে পারে। আর হলো আগে কখনো এটা ছিল কিনা, এবার আমরা ডিসাইডেড পেনশনাররা দেবে, কারণ পেনশনাররা এমনি যখন যায় চিকিৎসা এটা সেটা টাকা পয়সা ভাড়া, পেনশনারদের বেশি দরকার। তবে কত শতাংশ মহার্ঘ ভাতা দেয়া হবে তা বৈঠকে বসে ঠিক করা হবে বলেও জানান জনপ্রশাসন সচিব। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা। দেশে প্রায় ৭৫ কোটি টাকা অবৈধ সম্পদ পাওয়ায় পুলিশের আলোচিত সাবেক আইজি বেনজির আহমেদ এবং তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে ৪টি মামলা করেছে দুদক। সংস্থাটি বলছে, পুলিশ র্যাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে এসব অর্থ কামিয়েছেন বেনজির। এসব অবৈধ সম্পদের মালিকানা দিয়েছেন স্ত্রী এবং 2 মেয়েকে। জানা গেছে, বেনজিরের সম্পদের তথ্য চেয়ে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুরে আইনি চিঠি পাঠিয়েছে দুদক। র্যাব মহাপরিচালক, পরে পুলিশের আইজি, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন বেনজির আহমেদ। অবসরে যাওয়ার পর তার সম্পদের নানা তথ্য প্রকাশ হয় গণমাধ্যমে। এরপর অনুসন্ধানে নামে দুদক।
6 মাসের বেশি সময় অনুসন্ধানের পর রবিবার বেনজির আহমেদ তার স্ত্রী এবং 2 মেয়ের বিরুদ্ধে প্রায় 75 কোটি টাকা অবৈধ সম্পদ এবং সম্পদের তথ্য গোপন করায় মামলা করেন দুদকের উপপরিচালক হাফিজুল ইসলাম এবং জয়নাল আবেদিন। মামলার এজাহারে বলা হয়েছে বেনজির আহমেদ দুদকের কাছে 2,62,00,000 টাকা সম্পদের তথ্য গোপন করেছেন। তার বৈধ আয়ের বাইরে নিজ নামে আরও 9,44,00,000 টাকার সম্পদ পাওয়া গেছে। স্ত্রী জিশান মির্জার নামে 31 কোটি টাকার অবৈধ সম্পদ এবং 16,02,00,000-এর বেশি টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ দম্পতির বড় মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজিরের 8,75,00,000 টাকা ও মেঝো মেয়ে তাসিন রাইসা বিনতে বেনজিরের 5,59,00,000 টাকা সম্পদের কোনো উৎসই পাওয়া যায়নি। নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন সম্পদ অর্জন করেছেন। তাদের দাখিলকৃত সম্পদের বিবরণী যাচাই শেষে জনাব বেনজির আহমেদ তার স্ত্রী এবং তার 2 কন্যার নামে পৃথক পৃথকভাবে 4টি মামলা রুজুর অনুমোদন প্রদান করা হয়েছে। দেশে সম্পদের পাশাপাশি বেনজিরের বিদেশের সম্পদও খতিয়ে দেখা হচ্ছে। আরও তথ্যাদি স্থাবর অস্থাবর সম্পদের দেশে এবং বিদেশে সেই তথ্য পাওয়া সাপেক্ষে পরবর্তীতে আমরা এই মামলার সাথে সেই সম্পদ অন্তর্ভুক্ত হবে। বেনজির আহমেদ এখন কোন দেশে আছেন তার সুনির্দিষ্ট তথ্য নেই দুদকের কাছে। তবে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ 5টি দেশে তার সম্পদের তথ্য চেয়ে আইনি চিঠি দিয়েছে দুদক। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। 16টি ব্যাংক ও 7টি ফিন্যান্স কোম্পানির কাছে বেক্সিমকোর 50,500 কোটি দায় দেনা রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। হাইকোর্টের একটি বেঞ্চে প্রতিবেদন দাখিলের মাধ্যমে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, বেক্সিমকোর 188টি কোম্পানির মধ্যে 78টি কোম্পানি ঋণ সুবিধা নিয়ে পরিশোধ করেনি। এর মধ্যে 16টি ব্যাংক ও 7টি আর্থিক প্রতিষ্ঠানের কাছে 50,500 কোটি দায় দেনা আছে তাদের। 5 সেপ্টেম্বর এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে হাইকোর্ট রুল সহ আদেশ দেয়। এতে বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি সংযুক্ত করতে এবং গ্রুপটির কোম্পানিগুলো ব্যবস্থাপনায় 6 মাসের জন্য রিসিভার নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশ দেওয়া হয়। পরে রিসিভার নিয়োগ করে বাংলাদেশ ব্যাংক। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। বাংলাদেশ ও পূর্ব তিমুরের মধ্যে সম্পর্ক উন্নত করতে দ্রুতই কনসুলেট খোলা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফররত পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোস হর্তার সাথে একান্ত বৈঠক শেষে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। যৌথ ব্রিফিংয়ে হোসে রামোস বলেন, বাংলাদেশ থেকে পণ্য আমদানি করবে পূর্ব তিমুর। এর মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করা সম্ভব হবে বলে আশা তার। বৈঠক শেষে পূর্ব তিমুর ও বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক সই করেন উপদেষ্টারা। He will try his best to make sure ASEAN supports us in the Rohingya issues, to restore Rohingyas back to Myanmar, and our relationship continue to grow. And we signed some agreements, but beyond the agreements, we also make sure that our relationship on trade, on investments continue and expand. সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজির সমঝোতা সহজ, এ কারণেই বাজার সিন্ডিকেট ভাঙা যাচ্ছে না বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। সাকিব আল হাসানের পুঁজিবাজারের কারসাজির বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, 2 বছর আগেই তাকে জরিমানা করা উচিত ছিল। রাজধানীর গুলশান ক্লাবে বার্ষিক সম্মেলনের এই আয়োজন করে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ IBFB। এ সময় বাংলাদেশের অর্থনৈতিক সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। সম্মেলনে ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাজনীতিবিদরা নির্বাচনের পথরেখা চান, এজন্য প্রয়োজন রাজনৈতিক সংস্কার, যা নির্ভর করবে দেশের অর্থনৈতিক সংস্কারের ওপর। যদি মানুষকে আমি অর্থনৈতিক স্বস্তি দিতে না পারি, যদি আমি মানুষকে আইন শৃঙ্খলা দিয়ে যদি সুরক্ষা দিতে না পারি, তাহলে মানুষের ওই সংস্কারের জন্য যতই ভালোবাসা থাক, ধৈর্য থাকবে না। দেশের অর্থনৈতিক সংকট উত্তরণে মধ্যমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনা প্রয়োজন বলে জানান তিনি। টাকার বিনিময় হার কতখানি স্থিতিশীল থাকবে, আর এখন যে এই সুদের হার বাড়ছে, সেই সুদের হার আরও কমবে কি কমবে না, বা আমি কার জন্য কি ব্যবস্থা দিব, এই সমস্ত বিষয়গুলি একত্রিত করে একটি মধ্যমেয়াদী পরিকল্পনা এখন খুবই জরুরি হয়ে উঠেছে। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, চড়া মূল্যস্ফীতি ও ব্যাংক খাতে সমস্যা থাকার পরও বাংলাদেশের অর্থনীতি খাদের কিনারায় দাঁড়িয়ে নেই।
40-50 বছর ধরে ইনফ্যান্ট ইন্ডাস্ট্রি আর্গুমেন্টে ইনফ্যান্টকে আমরা রিয়ার করছি, বাট দেয়ার ইজ নো মোর টাইম। সারা জীবন কি ইনফ্যান্টই থাকবে? পর রিয়ার সারা জীবন দিতে থাকবো? দ্যাটস নট পসিবল। দেশে রাজনৈতিক সমঝোতা কঠিন হলেও চাঁদাবাজি সমঝোতা সহজ। আগামী বাজেটে ব্যবসায়ীদের জন্য প্রণোদনা কমানো হবে, তবে ব্যবসায়ীদের দিতে হবে যৌক্তিক কর। বাট ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু কন্ট্রোল দ্য মার্কেট অলসো। আমি একটা সবসময় বলি, রাজনৈতিক সমঝোতা খুব ডিফিকাল্ট, পলিটিক্যাল কম্প্রোমাইজ ডিফিকাল্ট, বাট চাঁদাবাজি সমঝোতা ইজ ভেরি। পুঁজিবাজার কারসাজির অভিযোগে ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরও 2 বছর আগে জরিমানা করা উচিত ছিল বলে মন্তব্য অর্থ উপদেষ্টার। এত বড় খেলোয়াড়কে ফাইন করে, আর এটা 2 বছর আগেই তো তাকে ফাইন দেওয়ার কথা ছিল। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা। হজে যেতে আগ্রহীদের নিবন্ধনের সময় আজ শেষ হলেও ৭১,০০০-এর বেশি হজ যাত্রীর কোটা পূরণ হয়নি। ১,২৭,১৯৮ জনের কোটার বিপরীতে এখনও পর্যন্ত নিবন্ধন করেছেন ৬০,৫০০ জন। রাজনৈতিক পট পরিবর্তনের পর সামর্থ্য থাকলেও অনেকেই আগ্রহ হারিয়েছেন। পাশাপাশি হজ প্যাকেজে অতিরিক্ত বিমান ভাড়ার কারণে অনেকে নিবন্ধন করছেন না বলে জানিয়েছে হজ এজেন্সিগুলোর সংগঠন হাব। এই জন্য নিবন্ধনের সময় আরও বাড়ানোর দাবি জানিয়েছে তারা। এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪,৬০০ আর বেসরকারিভাবে ৫৫,০০০-এর বেশি হজ যাত্রী নিবন্ধন করেছেন। নিবন্ধনের সময় এককালীন ৩ লক্ষ টাকা না রেখে এটি শুধু টিকিট মূল্য বা সর্বোচ্চ 2 লক্ষ টাকার মধ্যে নির্ধারণ করে নিবন্ধনটা শুরু করার জন্য এই সময়টি বর্ধিত করা প্রয়োজন। কারণ আমরা কোটা থেকে এখনও অনেক দূরে, এবং ইভেন গত বছর যে হজযাত্রী ছিল সেই সংখ্যা থেকেও আমরা এখনও অনেক দূরে অবস্থান করছি। ডিবিসি সংবাদের এ পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গে থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। এ পর্যায়ে জানাবো মেরিল পেট্রোলিয়াম জেলি সৌজন্যে শীতের গল্প। সারা দেশেই জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গা ও পঞ্চগড়ের ওপর দিয়ে 3 দিন ধরে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। সকালে রেকর্ড করা হয় 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। কয়েকদিন ধরে উত্তরের এ জেলাতে ঘন কুয়াশায় ঢাকা পথঘাট। সারাদিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও সন্ধ্যা থেকে বাড়তে থাকে শীতের তীব্রতা। ভোরে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে গায়ে গরম কাপড় জড়িয়ে কাজের সন্ধানে বের হচ্ছেন শ্রমজীবীরা। কনকনে ঠান্ডায় নাকাল কুড়িগ্রামের জনজীবনও। রেকর্ড করা হয়েছে 11.5 ডিগ্রি সেলসিয়াস। জেলায় শীতার্ত মানুষের মাঝে সরকারি বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণ শুরু হয়নি এখনও। চুয়াডাঙ্গায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। 9.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। অনেকে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করেন। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মুফতি গিয়াস উদ্দিন আত তাহেরিকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ। এ সময় পুলিশের 3টি গাড়িতে ভাঙচুর করে তাহেরির সমর্থকরা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রওশন আলী জানান, শনিবার রাতে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরা বাড়ি এলাকায় তাহেরিকে গ্রেফতার করতে যায় পুলিশ, তবে পালিয়ে যান তিনি। এ সময় তাহেরির সমর্থকরা পুলিশ সদস্যদের উপর হামলা করে 3টি গাড়ি ভাঙচুর করে। এ ঘটনায় 6 জনকে আটক করা হয়েছে। এর আগে পুলিশের উপর হামলার অভিযোগে সহ 15 জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।